ক্যামেরা কচু বিজ্ঞানীর দেখে আমাদের আছে কচু বিজ্ঞানী ভিডিও দেখতে থাকবো। গ্যাস লাইটার দিয়ে আগুন জ্বালানো যায়, এটা তো স্বাভাবিক ব্যাপার, তাই না? কিন্তু আপনি কি জানেন এই গ্যাসটা দিয়ে বরফ তৈরি করা সম্ভব? তো গ্যাস দিয়ে বরফ তৈরি করার জন্য এই টেস্ট টিউবে একটু পানি নিয়ে নিলাম। এরপর পানির মধ্যে বিউটেন গ্যাস দিব। টেস্ট টিউবে গ্যাস দেওয়ার সাথে সাথে গ্যাস প্রসারিত হওয়া শুরু করবে আর গ্যাসের চাপ কমবে এবং তাপমাত্রাও কমবে। এই ব্যাপারটাকে বলা হয় জুল থমসন ইফেক্ট। আর যেহেতু ভিতরে পানি আছে তাই পানির তাপমাত্রাও কমবে আর কিছুক্ষণ পরে দেখেন আমাদের বরফ তৈরি হয়ে গেল। এখানে একটু আগুন লাগিয়ে দেখি তো কেমন লাগে। শুকনা চুলের সাথে বেলুন ঘষলে বেলুনে তৈরি হয় নেগেটিভ চার্জ। আমার সামনে দেখতে পাচ্ছেন দুইটা ফয়েল পেপারের বল ঝুলানো আছে। বল দুইটা একে অপরের সাথে লেগে আছে। এখন আমি চুলের সাথে কলম ঘষবো, যার ফলে কলমের মধ্যে নেগেটিভ চার্জ তৈরি হবে ট্রাইবো ইলেকট্রিক ইফেক্টের কারণে। এখন এই নেগেটিভ চার্জ আমি বলগুলাতে দিয়ে দিব। বেশ কয়েকবার ঘষাঘষি করে দুইটা বলের মধ্যে নেগেটিভ চার্জ দিয়ে দিলাম। আমরা জানি একই ধরনের চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, এই কারণে দেখেন বল দুইটা কোনোভাবেই একে অপরের কাছাকাছি আসছে না। কিন্তু যখনই আমি আঙ্গুল দিয়ে টাচ করব তখনই বল দুইটা ডিসচার্জ হয়ে যাবে এবং একে অপরের কাছাকাছি চলে আসবে। শুকনা চুলের সাথে বেলুন ফাটাতে গিয়ে কচু বিজ্ঞানী নিজেই ফেটে গেল। যাই হোক, এক টুকরা অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে একটা স্ট্র ঢুকিয়ে দিলাম। ভিতরে দিলাম ফয়েলের একটা ছোট বল। তারপর এই পাশে আরেক টুকরা ফয়েল ঢুকিয়ে দিলাম। এখন আমার চুলের সাথে বেলুনটাকে কিছুক্ষণ ঘষবো। বেলুন ফাটাতে গিয়ে কচু বিজ্ঞানী নিজে এরপরে জিনিসটাকে তো বেলুনের মধ্যে জিনিসটা ভালো মতো কাজ করছে না, তাই আমি এখন কম্বলের সাথে চুল ঘষবো। এরপরে জিনিসটাকে এক আঙ্গুল দিয়ে টাচ করে কম্বলের মধ্যে লাগিয়ে দিলে দেখবেন বলটা দৌড়াদৌড়ি করতেছে, কারণ আমার শরীরের মাধ্যমে কম্বলটা ডিসচার্জ হচ্ছে। বেলুন ফাটাতে গিয়ে খেতা কম্বলের তলে ঢুকেও কাপাকাপি কমলো না। আর এইটা হইলো কাপাকাপির ফর্মুলা, মানে ফ্রিকোয়েন্সির ফর্মুলা। যেহেতু ফ্রিকোয়েন্সি নির্ভর করে দৈর্ঘ্যের উপর, তার মানে এই দুইটা মার্বেল আর এই দুইটা মার্বেলের ফ্রিকোয়েন্সি একই হবে, কারণ দেখতেই পাচ্ছেন দৈর্ঘ্য সমান সমান। আর ফ্রিকোয়েন্সি একই হওয়ার কারণে এদের মধ্যে ঘটবে রেজোন্যান্স। এই কারণে দেখেন এই মার্বেলটা দুললে এটাও দুলছে বেশি আর বাকি দুইটা কম। গিটারের তার এবং গিটারের ফাঁকা অংশের মধ্যেও ঘটে এই রেজোন্যান্স, যার ফলে গিটারের শব্দ হয় আরো জোরালো। চুপচাপ শুয়েছিলাম, হঠাৎ কে জানি মঙ্গল গ্রহ থেকে একটা জিনিস ছুঁড়ে মারলো। আরে এটা তো ক্রুক্স রেডিওমিটার, খুব মজার একটা জিনিস। এটার ভিতরে খুবই অল্প পরিমাণে বাতাস আছে আর একটা ছোট পাখার মতো আছে। পাখাগুলোর এক পাশে কালো রং আর অন্য পাশে চকচকে সাদা রঙের মতো থাকে। জিনিসটাকে যখনই আলোর মধ্যে নিয়ে যাওয়া হয় তখন কালো অংশটা বেশি গরম হয়। দেখো চকচকা বলে, এই তো এই জায়গাটারে চকচকা বলে আর এই জায়গাটা কালো বলে। অংশের তুলনায়, যার ফলে কালো অংশের কাছে বাতাসের চাপ কমে যায় এবং চকচকে অংশের কাছে চাপ বেশি থাকে। আর এই চাপের পার্থক্যের কারণে পাখাটা ঘুরতে থাকে। জিনিসটার উপরে গরম পানি ঢেলে দিলেও একই কাহিনী ঘটে এবং পাখাটা ঘুরতে থাকে। চুপচাপ শুয়ে এখানে গত 2-1 দিন ধরে তীব্র শীত। এই অবস্থায় একটা গরম গরম এক্সপেরিমেন্ট করা যাক। তো এই থালার মধ্যে একটা মোমবাতি রাখলাম। এরপর মোমবাতির উপরে একটা অর্ধেক কাটা বোতল রাখলাম। যেহেতু উপরের দিকে একটাই ছিদ্র, তাই এই ছিদ্র দিয়েই গরম বাতাস বেরোচ্ছে আর বাইরের অক্সিজেন সহ ঠান্ডা বাতাস ঢোকার কোনো রাস্তা নাই। তাই মোমবাতিটা দেখেন একসময় নিভে গেল। কিন্তু যদি বোতলের ছিদ্রটার মধ্যে দুইটা পার্ট করে দেই তখন দেখবেন মোমবাতিটা নিভে যাচ্ছে না, কারণ এই ছিদ্র দিয়ে গরম। আমরা জানি যে শক্তিকে কখনো সৃষ্টি There's a lot of creepy myths in the Mario Kart series. For example, you can get যাচ্ছে না, কারণ এই ছিদ্র দিয়ে গরম বাতাস বেরোচ্ছে আর এই ছিদ্র দিয়ে ঠান্ডা বাতাসের সাথে অক্সিজেনও ঢুকতেছে। আর এই ব্যাপারটাকে বলা হয় হিট কনভেকশন। এখানে গত 2-1 দিন ধরে তীব্র শীত। এই অবস্থায় একটা গরম গরম এক্সপেরিমেন্ট করা যাক। তো এই থালার মধ্যে একটা মোমবাতি রাখলাম। এরপর মোমবাতির উপরে একটা অর্ধেক কাটা বোতল রাখলাম। যেহেতু উপরের দিকে একটাই ছিদ্র, তাই এই ছিদ্র দিয়েই গরম বাতাস বেরোচ্ছে আর বাইরের অক্সিজেন সহ ঠান্ডা বাতাস ঢোকার কোনো রাস্তা নাই। তাই মোমবাতিটা দেখেন একসময় নিভে গেল। কিন্তু যদি বোতলের ছিদ্রটার মধ্যে দুইটা পার্ট করে দেই তখন দেখবেন মোমবাতিটা নিভে যাচ্ছে না, কারণ এই ছিদ্র দিয়ে গরম বাতাস বেরোচ্ছে আর এই ছিদ্র দিয়ে ঠান্ডা বাতাসের সাথে অক্সিজেনও ঢুকতেছে। আর এই ব্যাপারটাকে বলা হয় হিট কনভেকশন। আমার হাতে থাকা জিনিসটার নাম স্টিল উল। আমি কেন মরি না? যাই
যাই হোক, আজ আমরা দেখব মরিচা কিভাবে তৈরি হয়। এই জন্য অল্প একটু স্টিল উল কমেন্ট বক্সে বলবেন। দিলাম, তারপর এর মধ্যে ভিনেগার আর লবণ মেশানো পানি দিলাম যাতে বিক্রিয়াটা তাড়াতাড়ি ঘটে। এরপর একটা টেস্ট টিউবে ঢুকিয়ে দিলাম এবং সেটাকে উল্টা করে এক গ্লাস পানির উপরে রাখলাম। স্টিল উলের প্রধান উপাদান লোহা, যেটা টেস্ট টিউবের মধ্যে থাকা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে মরিচা তৈরি করতেছে। তাই টেস্ট টিউবের ভিতরে ধীরে ধীরে অক্সিজেন কমে যাচ্ছে, এই কারণে দেখেন পানিটা উপরের দিকে উঠে যাচ্ছে। আজকে আপনাদেরকে পানির সাহায্যে এমন একটা ম্যাজিক দেখাবো যেটা দেখলে আপনার মাথা ঘুরে যাবে। এখানে একটা গামলার মধ্যে পানি আছে আর একটা টেস্ট টিউবের ভিতরে ঢুকিয়ে দিলাম একটা মার্বেল। এরপর টেস্ট টিউবটাকে পানির ভিতরে ডুবিয়ে দিলেই দেখবেন মার্বেলটা একেবারে অদৃশ্য হয়ে গেল। এই ব্যাপারটা মূলত ঘটে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে। আজকে আপনাদের বই পড়তে পড়তে কচু বিজ্ঞানীর মাথার তার ছিঁড়ে গেছে, এখন সে হাতের কাছে যা পায় তাই খায়। আজকে তৈরি করব বই পড়তে এ দেখো, যারা যারা মোমবাতি খান বলে কমেন্টসে বলবেন। পড়তে কচু বিজ্ঞানীর মাথার তার ছিঁড়ে গেছে, এখন সে হাতের কাছে যা পায় তাই খায়। যাই হোক, কাজের কথায় আসি। একটা আপেল নিলাম, তারপর সেটাকে সুন্দর করে কাটলাম। এরপর লাগবে কাজু বাদাম। তো এই কাজু বাদাম স্নেহ জাতীয় খাদ্য আর এর মধ্যে আছে ফ্যাট, যেটাতে খুব সহজে আগুন ধরে যায়। কাজু বাদামের টুকরাটাকে আপেলের টুকরার মধ্যে ঢুকিয়ে দিলাম। তৈরি হয়ে গেল একটা এডিবল ক্যান্ডেল। বিষাক্ত রাসায়নিক পদার্থ মুক্ত এই মোমবাতি বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহার করা হয়, যেটা আবার খাওয়াও যায়। খাম খাম খাম, হা হা কসু ইউ উইল ব্রাইট, হা হা কসু আপনি আমাদের দেশের মুখ উজ্জ্বল করবেন। এতদিন কোথায় ছিলেন? শুরুতে ভেবেছিলাম আসলে পাগল হয়ে বাবার দিকে এসে আমি তো মনে করেছিলাম এই যে এটা হলো কমেট, কচু বিজ্ঞানীর কমেট। এই তো এখানে শুরুতে বলে যে শুরুতে আমি তো মনে করেছিলাম এই যে আমি তো মনে করছিলাম এই যে এটা হলো কচু বিজ্ঞানীর থেকে একটা কমেন্ট যে এডিবল ক্যান্ডেল বানাইছে। বলে যে শুরুতে ভেবেছিলাম আসলে পাগল হয়ে মোমবাতি খেলো। মানে এই সবাই কমেন্টসেন বলেন অ্যাকুরেসি কচু বিজ্ঞানী, আর কচু বিজ্ঞানী হ্যাশট্যাগ দেবো, ওই হ্যাশট্যাগটা ইউজ করবেন। হ্যাশট্যাগ লাভ থাকবে, ওই লাভটাই হ্যাশট্যাগের লাভটা ইউজ করবেন। বেলুন মাদারে বেলুন বেলুন বেলুন। এই দেখেন কচু বিজ্ঞানীর একটা কমেন্ট, বলে যে শুরুতে ভেবেছিলাম আসলে পাগল হয়ে মোমবাতি খেয়েছে। বলে যে কি যারা যারা এডিবল ক্যান্ডেল দেখেছে কচু বিজ্ঞানীর থেকে, তারাই শুধু জানবে এই কমেন্টসটা মানে কি। এই যে আর 15 এই যে আর যারা যারা এগুলো বানিয়েছেন এডিবল মোমবাতি, তারা খায় যে
ওইগুলোও কমেন্টসে বলবেন যারা যারা খাইছেন অথবা অনুষ্ঠানের জন্য ইউজ করছেন। তাহলে আমি তোমরা যদি তোমরা লিখবা, তোমরা চাইলে কমেন্টস করতে পারবা। পরে আবার কচু বিজ্ঞানী যারা ভিডিওতে এডিবল ক্যান্ডেল দেখছে তারা বলবেন কমেন্টসে অ্যাকুরেসি কচু বিজ্ঞানী, আর আমি হ্যাশট্যাগ দেবো কচু বিজ্ঞানীর নামটা দেখা আপনারা ওই হ্যাশট্যাগের থেকে আপনি লিখবেন নামটা। সো বাই দাদা। দেখেন কচু বিজ্ঞানীর একটা কমেন্ট বলে যে শুরুতে ভেবেছিলাম আসলে পাগল হয়ে মোমবাতি খেয়েছে। বলে যে কি যারা যারা এডিবল ক্যান্ডেল দেখেছে কচু বিজ্ঞানীর থেকে তারা শুধু জানবে আজকে তৈরি করব হাইড্রোজেন গ্যাস। একটা টেস্ট টিউবের মধ্যে দিয়ে দিলাম অ্যালুমিনিয়াম ফয়েল, আর তারপর দিয়ে দিলাম সালফিউরিক অ্যাসিড। এরপর একটা পাইপ লাগিয়ে দিলাম। এই গ্লাসের মধ্যে আছে শ্যাম্পু মেশানো পানি। এইবার পাইপের মাধ্যমে পানি ঢুকিয়ে দিলাম। তো সালফিউরিক অ্যাসিড পানির মধ্যে দ্রবীভূত হয়ে গেল এবং অ্যালুমিনিয়ামের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম সালফেট আর হাইড্রোজেন গ্যাস তৈরি করলো। গ্যাসটা পাইপের মাধ্যমে বের হয়ে গ্লাসে ফেনা তৈরি করলো। যেহেতু হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব কম, তাই দেখেন ফেনাগুলো উপরের দিকে উড়ে যাচ্ছে। আজকে তৈরি করব ব্যাটারির মধ্যে থাকে ডিসি বা ডাইরেক্ট কারেন্ট, যেটা শুধুমাত্র একদিকেই প্রবাহিত হয়, আর বাসাবাড়িতে থাকে এসি বা অল্টারনেটিভ কারেন্ট, যেটা বারবার দিক পরিবর্তন করে। চলুন আরো ভালোভাবে দেখা যাক বিষয়টা। এই এলইডিটার সাথে একটা রেজিস্টর লাগানো আছে যাতে এলইডিটা 220 ভোল্টে জ্বলতে পারে। তো এসি যেহেতু বারবার দিক পরিবর্তন করে, তাই এই বাতিটা বারবার জ্বলানেভা করবে। ক্যামেরার শাটার স্পিড কমিয়ে দিলে বিষয়টা ভালো মতো দেখা যায়। একই বাতিটাকে যখন ব্যাটারি দিয়ে জ্বালাচ্ছি তখন দেখেন বাতিটা জ্বলানেভা করতেছে না, কারণ ডিসি শুধুমাত্র একদিকেই প্রবাহিত হয়। ব্যাটারির মধ্যে থাকে এই শীতের এই বেলুনের মধ্যে আছে হাইড্রোজেন গ্যাস, আর এই লাইটারের মধ্যে আছে বিউটেন গ্যাস, যা উচ্চ চাপে আছে। তো লাইটারের মুখটা খুলে দেওয়ার সাথে সাথে গ্যাস বের হওয়া শুরু করবে এবং গ্যাস প্রসারিত হবে আর গ্যাসের চাপ কমে যাবে, যার ফলে গ্যাসের তাপমাত্রা কমে যাবে, লাইটারের গা ঠান্ডা হয়ে যাবে। তো গ্যাসের চাপ কমার সময় তাপমাত্রা পরিবর্তন হওয়ার এই ব্যাপারটাকে বলা হয় জুল থমসন ইফেক্ট। আর হ্যাঁ, ফ্রিজ এবং এসিতেও কিন্তু এই ইফেক্ট কাজে লাগানো হয়। এই বেলুনের মধ্যে আছে হাইড্রোজেন গ্যাস, আর এই আজকে সকাল সকাল খেতার তলে এক্সপেরিমেন্ট করতে গিয়ে সেখানে অক্সিজেনের ঘাটতি হয়, তাই এখন আমি অক্সিজেন তৈরি করব। এই টেস্ট টিউবে নিয়ে নিলাম অল্প একটু পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এরপর টেস্ট টিউবে তাপ দিলে এখানে একটা বিয়োজন বিক্রিয়া ঘটবে, আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট ভেঙে গিয়ে পটাশিয়াম ম্যাঙ্গানেট, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আর অক্সিজেন গ্যাস তৈরি হবে। আমরা জানি অক্সিজেন নিজে জ্বলে না, কিন্তু জ্বলতে সাহায্য করে, তাই যখনই কাগজটাকে টেস্ট টিউবে ঢুকাবো তখনই দেখবেন কাগজটা আরো বেশি করে জ্বলবে। আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটার নাম কার্টেশিয়ান ডাইভার। একটা টেস্ট টিউবের মধ্যে পানি আছে, উপরে একটা সিরিঞ্জ লাগানো আছে, আর পানির মধ্যে একটা কলমের ক্যাপ আছে। ক্যাপটার মধ্যে অল্প একটু বাতাস থাকার কারণে ক্যাপটা পানির উপরে ভেসে আছে। যখন আমি সিরিঞ্জে চাপ দিব তখন চাপের কারণে ক্যাপের ভিতরের বাতাস সংকুচিত হয়ে যাবে, যার ফলে ক্যাপের ভিতরে কিছু এক্সট্রা পানি ঢুকে যাবে এবং ক্যাপটা নিচে ডুবে যাবে। আবার যখন সিরিঞ্জে চাপ দেওয়া বন্ধ করব তখন সেই এক্সট্রা পানি ক্যাপ থেকে বের হয়ে যাবে, যার ফলে ক্যাপটা আবার ভেসে
উঠবে। আর এই নীতি মেনেই সাবমেরিন পানিতে ডুবে থাকে এবং ভেসে ওঠে। যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় এই সিরিঞ্জের মধ্যে আছে আইসোপ্রোপাইল অ্যালকোহল, যেটা দহন বিক্রিয়ায় অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প আর তাপ উৎপন্ন করে। চলুন দেখা যাক। তো ভিডিওটা শুধুমাত্র এডুকেশন আর এন্টারটেইনমেন্টের জন্য তৈরি করা হয়েছে, আপনারা কখনোই এসব ট্রাই করবেন না। সাকা এই ধরনের বাতিগুলোর নাম ফ্লুরোসেন্ট বাল্ব। এইগুলার ভিতরে আমার হাতে আছে আমাদের মাইনকা কি বাতি লাগাইছে সেটা আমার জানা নাই, তবে আজ আমি এই আমার হাতে থাকা ছোট্ট এলইডি বাতিটাকে আজকে তড়িৎ চুম্বক তরঙ্গের মাধ্যমে জ্বালাবো। একটা গ্লাসের ভিতরের দিকে 2 টুকরা অ্যালুমিনিয়াম ফয়েলের সাথে ব্যাটারি আর বাতিটাকে সংযোগ দিয়ে দিলাম। আর আমার হাতে দেখতে এইটা এইটা কচু বিজ্ঞানীর মাথার স্ক্রু, যেটা ঢিল হলেই কচু বিজ্ঞানী এরকম তিরিং বিরিং করে। আর এইটা আর্কিমিডিসের স্ক্রু, যখন এটাকে ঘোরানো হয় তখন নিচ থেকে উপরের দিকে এইভাবে পানি উঠে আসে। প্রাচীনকালে মিশরে এই যন্ত্রের সাহায্যে পানি সেচের কাজ করা হতো। মিশর ছাড়াও গ্রিস এবং অন্যান্য সভ্যতায় এই যন্ত্রের ব্যবহার ছিল। এইটা কচু বিজ্ঞান। এই ধরনের লাইটারগুলোতে ঘর্ষণের মাধ্যমে আগুন জ্বলে, আর এই লাইটারগুলোতে বিদ্যুতের মাধ্যমে আগুন জ্বলে। তো আমরা অক্সিজেন গ্রহণ করি আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, তাই না? তবে আমাদের ত্যাগ করা বাতাসে মাত্র 4% এইটা থরের বৈদ্যুতিক হাতুড়ি। এইটা থরের বৈদ্যুতিক হাতুড়ি। আর এটা লিওনার্দো দা ভিঞ্চির যান্ত্রিক হাতুড়ি। তো আমার হাতে দেখতে পাচ্ছেন সেই হাতুড়ির সহজ একটা মডেল। 15 শতকের শেষের দিকে বিখ্যাত চিত্রশিল্পী, বিজ্ঞানী এবং প্রকৌশলী লিওনার্দো দা ভিঞ্চি এই হাতুড়ি উদ্ভাবন করেন। তখনকার আমলে বিভিন্ন ধাতুর আকৃতি দেওয়া সহ আরো বিভিন্ন কাজে এই যান্ত্রিক হাতুড়ি ব্যবহার করা হতো। আর এই হাতুড়ির নাম দ্য ক্যাম হ্যামার। আজকের এক্সপেরিমেন্টের নাম পেপার ক্রোমেটোগ্রাফি। তো একটা ফিল্টার পেপার নিলাম, পেপারের একই জায়গায় 2টা রঙের বিন্দু এঁকে দিলাম। এরপর একটা পানি ভর্তি গ্লাসের উপরে পেপারটাকে সেট করে দিলাম। আর হ্যাঁ, পানির লেভেলটাকে বিন্দুটার একটু নিচে রাখতে হবে। এরপরে দেখা যাবে পানিটা ক্যাপিলারি অ্যাকশনের কারণে ধীরে ধীরে পেপারের উপরে উঠে যাবে। আর যেই রঙটা পানির সাথে বেশি দ্রবীভূত হবে সেটা থাকবে উপরের দিকে, আর যেটা কম দ্রবীভূত হবে সেটা থাকবে নিচের দিকে। আর এই ক্রোমেটোগ্রাফি পদ্ধতি ব্যবহার করা হয় বিভিন্ন গবেষণা আর পরীক্ষা নিরীক্ষার কাজে। আমার হাতে দেখতে পাচ্ছেন একটা আমার হাতে দেখতে আমার হাতে দেখতে পাচ্ছেন এক টুকরা জিআই তার, আর সামনে আছে একটা চুম্বক। এখন আমি তারটাকে সুটিয়ে লাল করে দিব, মানে আগুনে পুড়িয়ে লাল করে দিব। তো তাপ দেওয়ার কারণে তারটার মধ্যে চুম্বকের আবার এই পার্টটা আমার ভালো হাতে লাগে দেখতে না। পাচ্ছেন এক টুকরা জিআই তার, আর সামনে আছে একটা চুম্বক। এখন আমি তারটাকে এই পার্টটা ভালো লাগে। সুটিয়ে লাল করে দিব, মানে আগুনে পুড়িয়ে লাল করে দিব। তো তাপ দেওয়ার কারণে তারটার এখানে আবার ভিডিও শেষ হচ্ছে, পরে আবার পার্ট 2 দেখার জন্য যারা আছে সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমরা 4টা সাবস্ক্রাইবার পেছনে আছি 50 সাবস্ক্রাইবার হিট করার জন্য। যারা পার্ট 2 দেখবেন তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকের ভিডিও শেষ হলো এখানে। সো বাই।